আজ আমি গ্রিক জীবনে পলিস নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনা করি। গ্রিক নগর রাষ্ট্রের কেন্দ্র ছিল অ্যাক্রোপলিস। এটি ছিল জনজীবনের মূল কেন্দ্র। একে কেন্দ্র করে যে নগর গড়ে উঠত তাকে অনেকে অ্যাস্টি বলতো। অল্পকালের মধ্যেই পলিস বলতে বোঝাতো অ্যাক্রোপলিস অথবা সমগ্র জনসমষ্টি, যা এই অ্যাক্রোপলিসকে ব্যবহার করত। টুকিডিডিস লিখেছেন, আয়োনীয় উপসাগরের প্রবেশের মুখে ডান দিকে এপিডামনাস একটি পলিস। টুকিডিডিসের লেখা থেকে বোঝা যায় যে এপিডামনাস নামে একটি ক্ষুদ্র শহর ছিল এবং এটি ছিল এপিডামনীয়দের রাজনৈতিক কেন্দ্রস্থল, রাজধানী নয়। যারা এই শহরে অথবা সংলগ্ন গ্রামাঞ্চলে বাস করত তাদের এপিডামনীয় বলা হতো। কখনো কখনো কোনো একটি অঞ্চল এবং তার নগরের নাম আলাদা হতো। উদাহরণস্বরূপ বলা যায় যে অ্যাটিকা ছিল একটি অঞ্চল যেখানে এথেনীয়গণ বাস করত। এথেন্স নগর, পাইরিউস বন্দর এবং অনেকগুলি গ্রাম অ্যাটিকার অন্তর্গত ছিল। এই বিস্তৃত অঞ্চলের সকলের সমষ্টিগতভাবে পরিচয় ছিল, এথেনীয় হিসাবে, অ্যাটিক হিসাবে নয়। অ্যাটিকার যে কোনো অংশের একজন নাগরিকের পরিচয় ছিল সে এথেনীয়। এই অর্থে আমরা রাষ্ট্র বলতে যা বুঝি পলিস বলতে তাই বোঝাতো। সফোক্লিসের অ্যান্টিগোনে নাটকে ক্রিয়ন যখন নিজেকে প্রথম রাজা হিসাবে ঘোষণা করেন, পলিস সম্পর্কে বলতে পারি, দেবতারা একে ঝড়ের মধ্যে নিরাপদে নিয়ে এসেছেন। তখন দেখি যে এখানে চিত্রকল্প হিসাবে রাষ্ট্রতরণীর ব্যবহার করা হয়েছে। এই বর্ণনা থেকে মনে হয় যে পলিস ছিল মূলত একটি রাষ্ট্র, কিন্তু একই নাটকে ক্রিয়ন পরে অন্য কথা বলেছেন। রাষ্ট্রীয় ঘোষণার পর তিনি বলেছেন যে এই ঘোষণা পলিসের কাছে করা হয়েছে, রাষ্ট্রের কাছে করা হয়নি, জনগণের কাছে করা হয়েছে। এখানে পলিস বলতে জনগণ বোঝানো হয়েছে। এই নাটকের আরও পরবর্তী অংশে ক্রিয়ন ক্রুদ্ধভাবে তার পুত্র হিমনকে বলেছিলেন, আমি ছাড়া আর কে এখানে শাসন করবে? এর উত্তরে হিমন বলেছিলেন, যা একজন মাত্র শাসন করে তা পলিস নয়। এই উত্তরের ভিতর আমরা পলিস সম্পর্কিত ধারণার আরেকটি গুরুত্বপূর্ণ দিকের আভাস পাই। সেটি হলো পলিস একটি সম্প্রদায় এবং পলিসের বিষয় সকলের বিষয়। প্রকৃত শাসন দায়িত্ব সেখানে একজন রাজার হাতে অর্পণ করা যেত, কিন্তু সেই রাজা চিরাচরিত প্রথা অনুসারে সকলের হয়ে শাসন করতেন, অথবা এই দায়িত্ব দেয়া হতো অভিজাত ব্যক্তিবর্গের প্রধানদের উপর এবং ভূস্বামী নাগরিকদের পরিষদের উপর, অথবা সকল নাগরিকের উপর। এই সবই ছিল রাজনৈতিক ব্যবস্থার বিভিন্ন রূপ এবং এই সবই ছিল প্রাচ্য রাজতন্ত্র থেকে সম্পূর্ণ আলাদা। যে রাজতন্ত্রে রাজা স্বেচ্ছাচারী হতে পারতেন, সেখানে তিনি ঈশ্বরের দয়ায় অছি হিসাবে ক্ষমতা ভোগ করতেন না, নিজেই নিজেকে ঈশ্বর বলে মনে করতেন। সরকার যদি দায়িত্বশীল না হতো তাহলে পলিস থাকতো না। হিমন তার পিতার বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন যে তিনি স্বৈরতন্ত্রীর মতো আচরণ করছেন এবং এর দ্বারা পলিসকে ধ্বংস করছেন, রাষ্ট্রকে নয়। প্রসঙ্গক্রমে অ্যারিস্টোফানেসের অ্যাকামেন্স নাটকের উল্লেখ করা যায়। এই নাটকে কোরাস শত্রুমণ্ডলীর দিকে তাকিয়ে বলেছে, ডস্ট ডউ সি ও হোল পলিস। শেষ দুইটি শব্দ থেকে আমরা পলিসের আয়তনের আভাস পাই। বুঝতে পারি যে এই আয়তন এমন ছিল যাতে একজন সদস্য সকল নাগরিকের কাছে ব্যক্তিগতভাবে আবেদন উপস্থাপিত করতে পারত, এবং এই আবেদন উপস্থাপিত করা হতো তখন যখন কোনো সদস্য মনে করত
অপর একজন সদস্য তার ক্ষতি করেছে। গ্রিকদের একটি সাধারণ ধারণা ছিল এই যে ন্যায় বিচারের আকাঙ্ক্ষা থেকে পলিসের উৎপত্তি হয়েছিল। ব্যক্তি হিসাবে আইন ভঙ্গ করতে পারত, কিন্তু পলিসের দায়িত্ব ছিল সে অন্যায়ের প্রতিকার করা। কিন্তু পলিস ব্যাপক রাষ্ট্রযন্ত্রের সাহায্যে এই প্রতিকার করতে চায়নি, কেননা এই রাষ্ট্রযন্ত্র একমাত্র ব্যক্তিবিশেষই পরিচালনা করতে পারত এবং সেই ব্যক্তিবিশেষও প্রথম অপরাধীর মতো অপরাধী হতে পারত। ক্ষতিগ্রস্ত ব্যক্তি তখনই ন্যায় বিচার নিশ্চিতভাবে পেতে পারত যদি সে তার প্রতি অন্যায়ের কাহিনী সমগ্র পলিসের কাছে ঘোষণা করতে পারত। সুতরাং পলিস এখানে রাষ্ট্র থেকে পৃথক জনসমষ্টি বোঝাচ্ছে। ওয়েদিপাউস নাটকে একটি প্রসঙ্গে বলা হয়েছে, সমগ্র পলিস শুনেছে, আমি একা শুনিনি। এখানেও পলিস কথাটির কোনো রাজনৈতিক অনুষঙ্গ নেই। এখানেও পলিস বলতে সমগ্র জনসমষ্টিকে বোঝানো হয়েছে। গ্রিসের বিখ্যাত বক্তা ডেমোস্থেনেস একজন ব্যক্তি সম্পর্কে বলেছেন যে তিনি পলিসকে এড়িয়ে চলেন। কথার অর্থ এই যে তিনি জনজীবনে কোনো অংশগ্রহণ করেন না, তাই তাকে অদ্ভুত মনে করা হতো। প্রতিটি গ্রিক তার পলিসকে জানত। সম্পূর্ণ পলিস তার চোখের সামনে বিরাজ করত। সে শস্য ক্ষেত্রগুলিকে জানত, সীমান্তকে জানত এবং সীমান্তের কোথায় শক্তি এবং কোথায় দুর্বলতা তাও জানত। কোথাও কোনো বিক্ষুব্ধ ব্যক্তি বা গোষ্ঠী পলিসের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হলে তা গোপন থাকত না। পলিস সব কিছুই ছোট আকারে হওয়ায় এর সমগ্র জীবন এবং বিভিন্ন অংশের মধ্যে পারস্পরিক সম্পর্ক হৃদয়ঙ্গম করা অনেক সহজ ছিল। সুতরাং পলিসকে সাহায্য করা সকলের কর্তব্য, একথা যেমন বলা হতো, তখন তা অসম্ভব মনে হতো না। উদাহরণস্বরূপ বলা যায় যে এথেনীয় গণতন্ত্র ধনীদের উপর কর ধার্য করত, কিন্তু এই কর ধার্য করা হতো প্রসন্ন উপায়ে এবং রাষ্ট্র ক্ষুদ্র অন্তরঙ্গ হওয়ায় তা সম্ভব হতো। এথেন্সে যারা অতিরিক্ত ধনী তাদের প্রতি বছর সাধারণের জন্য কিছু দায় দায়িত্ব পালন করতে হতো, যেমন 1 বছরের জন্য একটি যুদ্ধজাহাজ চালু রাখা অথবা উৎসব উপলক্ষে নাটক অভিনয়ের জন্য ব্যয় সংকুলন করা অথবা ধর্মীয় শোভাযাত্রায় ব্যয় বহন করা ইত্যাদি। এই ব্যয়ভার নিঃসন্দেহ গুরু মনে হতো, কিন্তু এই ভার বহন করার মধ্যে কোনো গৌরবও ছিল। পলিসের আয়তন ক্ষুদ্র হওয়ায় অযোগ্য অথবা দুর্ভাগ্য সেনানায়ক অথবা নৌ অধিনায়ককে সরাসরি অভিযুক্ত করা যেত। থুকিডিডিস পেরিক্লিসের অন্ত্যেষ্টি ভাষণে যা বলেছেন তা থেকে পলিস সম্পর্কে আমাদের ধারণা আরও একটু স্পষ্ট হতে পারে। থুকিডিডিস বলেছেন, যুদ্ধে নিহত নাগরিকদের সম্মানে পলিস মনোনীত একজন ব্যক্তি এই ভাষণ দিতেন। এথেন্সে এর অর্থ ছিল এই যে সেখানকার এক্লেজিয়া এই মনোনয়ন করত। পেরিক্লিস তার এই ভাষণে পলিস হিসাবে এথেন্স এবং স্পার্টার তুলনা করেছেন। তিনি বলেছেন যে স্পার্টানরা বিদেশিদের অভ্যর্থনা জানায় না এবং মাঝে মাঝে তাদের বিতাড়িত করে, কিন্তু এথেন্সের পলিস সকলের জন্য উন্মুক্ত ছিল। এখানে পলিস বলতে রাজনৈতিক একক বোঝানো হয়নি, কেননা এথেন্সে বিদেশিদের রাজনৈতিক অধিকার লাভ প্রায় অসম্ভব ছিল। এখানে এথেন্সের সাধারণ সাংস্কৃতিক জীবনকে বোঝানো হয়েছে। পেরিক্লিস পরে যা বলেছেন তা অর্থহীন হয়ে যায় যদি একথা বোঝানো না হয় যে নাটক অভিনয় হোমারের আবৃত্তি
খেলাধুলা ইত্যাদি সবই পলিসের স্বাভাবিক জীবনের অঙ্গ ছিল। পেরিক্লিস তার বক্তৃতায় যখন এথেন্সের পলিসকে প্রশংসা করেছেন, তখন তিনি এমন কিছুর প্রশংসা করেছেন যা একটি রাষ্ট্র অথবা জাতি অথবা জনসমষ্টি থেকে বড়। তিনি একটি জীবনযাপন পদ্ধতির প্রশংসা করেছেন। অল্প পরে তিনি যখন এথেন্সকে হেলাসের বিদ্যালয় বলেছেন, তখনও অন্যতর চিন্তা তার মনে ছিল না। গ্রিকদের কাছে পলিস ছিল একটি সক্রিয় গঠনমূলক বিষয় যা নাগরিকদের মন এবং চরিত্র গঠন করে। মধ্যযুগে সদ্গুণ শিক্ষাদানের যে দায়িত্ব চার্চের উপর ছিল, গ্রিসে পলিস তা নিজের হাতে তুলে দিয়েছিল। পলিস বলতে দুর্গ বোঝালো সঙ্গে সঙ্গে পলিস জনসমষ্টির সমগ্র জীবন, রাজনৈতিক, সাংস্কৃতিক, এমনকি অর্থনৈতিক দিক পর্যন্ত বোঝাতো। পলিসের এই কথা পেরিক্লিসের ভাষণে তা স্পষ্ট বোঝা যায়। তিনি বলেছেন, আমাদের পলিস তাৎপর্যে বৃহৎ বলে সমগ্র বিশ্বের উৎপন্ন দ্রব্য আমাদের কাছে আসে। এখানে অবশ্যই এথেন্সের জাতীয় আয় বোঝানো হয়েছে। পলিসের সঙ্গে ধর্মও যুক্ত ছিল, অবশ্য সব রকম ধর্ম ছিল না। প্রতিটি পলিসের নিজস্ব দেবদেবী না থাকলেও পৃথক পূজা পদ্ধতি ছিল। এথিনার পূজা স্পার্টাতেও হতো, কিন্তু এথেন্সে এথিনার যে তাৎপর্য ছিল, স্পার্টায় তা ছিল না। এথেন্সে এথিনাকে নগরের অভিভাবিকা মনে করা হতো, বলা হতো এথিনা পোলিয়াস। আবার এথেন্সের হেরা কেবলমাত্র মহিলারাই পুজো করতেন, কিন্তু আর্গসে হেরাই ছিল শ্রেষ্ঠ দেবতা। গ্রিসের দেবদেবীর দ্বৈত সত্তা ছিল বলা যায়। একদিকে তারা ছিলেন নির্দিষ্ট পলিসের দেবতা, আবার অন্যদিকে সমগ্র গ্রিক জাতির দেবতা। সুতরাং একদিক থেকে বলা যায় যে পলিস যেমন রাজনৈতিক ক্ষেত্রে তেমন ধর্মের ক্ষেত্রেও ছিল একটি পৃথক একক। দেবদেবীদের নগরের কল্যাণের অদৃশ্য অংশীদার মনে করা হতো, বৃহৎ দেবদেবীদের মনে করা হতো নিয়ম শৃঙ্খলার ধারক। আবার বিশেষভাবে তাদের বিভিন্ন পলিসের সঙ্গে যুক্ত করা হতো। গুরুতর অপরাধের জন্য অনেক সময় শুধুমাত্র একটি পরিবারকে নয়, সমগ্র পলিসকে শাস্তি ভোগ করতে হতো। স্কাইলাস একটি পরিণত পলিসকে এমন একটি উপায় হিসাবে দেখেছেন যার দ্বারা আইনের বিধান রক্ষিত হতো এবং অরাজকতা দূরে রাখা যেত। পলিসে ব্যক্তিগত প্রতিহিংসা প্রবৃত্তি চরিতার্থ করার কোনো উপায় ছিল না। এখানে রাষ্ট্রের কর্তৃত্বের দাবির সঙ্গে মানবতাবোধের আপোষ সম্ভব হয়েছিল। স্কাইলাসের নাটকে দেখা যায় যে মানুষের জীবনের অনেক নৈতিক ও সামাজিক সমস্যার মীমাংসা পলিসের মাধ্যমে হয়েছে। শুধুমাত্র স্কাইলাসের রচনা থেকে নয়, সক্রেটিস, প্লেটো এবং অ্যারিস্টোফানেসের রচনা থেকে জানা যায় যে ধর্মীয় চিন্তা পলিস সম্পর্কিত ধারণার সঙ্গে গ্রথিত হয়ে গিয়েছিল। অ্যারিস্টটল লিখেছেন, মানুষ এমন একটি জীব যে একটি পলিসে বাস করে। তিনি তার পলিটিক্সে বলেছেন যে পলিস হচ্ছে একমাত্র কাঠামো যার মধ্যে মানুষ তার আধ্যাত্মিক, নৈতিক এবং বৌদ্ধিক সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ ঘটাতে পারে। সুতরাং বলা যায় যে পলিস শুধুমাত্র এক ধরনের রাজনৈতিক সংগঠন ছিল না, তার চেয়ে অনেক বেশি ছিল। পলিস ছিল একটি জীবন্ত সম্প্রদায়, একটি সম্প্রসারিত পরিবার, যেখানে যতদূর সম্ভব জীবনকে পারিবারিক জীবনে পরিণত করা হতো এবং পারিবারিক জীবনে যেমন পলিসের জীবনেও তেমনই কলহের অভাব ছিল না। পলিসের সঙ্গে একজন গ্রিকের জীবনের খুব মিল ছিল। জীবিকা অর্জনের ক্ষেত্রে একজন গ্রিক ছিল ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী, কিন্তু বৃহত্তর ক্ষেত্রে জীবনকে পরিপূর্ণ করার সময় সে ছিল সাম্যবাদী। ধর্ম, শিল্প, খেলাধুলা, আলোচনা ইত্যাদি সবই ছিল জীবনের পক্ষে প্রয়োজনীয় এবং একমাত্র পলিসের মধ্য দিয়েই সেই প্রয়োজন মেটানো যেত। তাই গ্রিকদের কাছে পলিসকে ক্ষুণ্ণ করা ছিল তাদের চিন্তার বাইরে। পলিসের প্রাণ ছিল তার ক্ষুদ্রত্ব। পলিস যদি আজকের লন্ডন শহরের মতো বৃহদাকার হতো, তাহলে তার পলিস থাকতো না। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।